বাজেট ২০২৬ প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়ল ঐতিহাসিক ১৫%। এই পরিসংখ্যানটি শোনার পর সমাজ আজ দুই মেরুতে বিভক্ত। একাংশ মনে করছেন এটি সার্বভৌমত্বের গর্জন, পাকিস্তান ও চীনের চোখে চোখ রেখে কথা বলার জন্য এই রাস্তাটাই বা সাহসটাই ভারত হিসেবে ভারতীয় রাষ্ট্রের প্রয়োজন ছিল। অপরপক্ষ মনে করছেন এটি নিছকই রাজনৈতিক কৌশল, সীমান্তে যুদ্ধের আবহ তৈরি করে অর্থনৈতিক দুর্বলতাগুলোকে ঢাকার জন্য এই প্রচেষ্টা করা হয়েছে। দুদিকেই যুক্তি প্রবল, কিন্তু জানেন কি, রাষ্ট্র যখন বাজেট দলিল লেখে তখন সে আবেগের কালিতে লেখে না, লেখা সম্ভব নয়। লিখতে হয় ব্রুটাল রিয়েলিটি বা কৌশলগত প্রয়োজনকে মাথায় রেখে। এখন প্রশ্ন, আজকের বাজেটে ডিফেন্সের এই ৭.৮৫ লক্ষ কোটি টাকা, এটা কি সত্যিই ভারতকে আলাদা শক্তিশালী দেশ বানাবে, নাকি এটি একটি অশনি সংকেত যে আমাদের নিরাপত্তা কিনতে গিয়ে শিক্ষার বুনিয়াদ বা গ্রামের অর্থনীতিকে বলি দিতে হচ্ছে? আমি এখানে কোনো পক্ষের অ্যাডভোকেট হতে আসিনি, আবার অকারণ সমালোচনাও করতে আসিনি। আমি এসেছি সেই অ্যাবসলিউট ট্রুথ খুঁজতে যা মিডিয়ার কোলাহলে চাপা পড়ে গেছে। অপারেশন সিন্দুর কি আমাদের জিতিয়েছে, নাকি ভারতকে বাধ্য করেছে এক কঠোর রাষ্ট্র হতে? আসুন আবেগের চশমা খুলে যুক্তির লেন্স দিয়ে বাজেট ২০২৬কে বিশ্লেষণ করি। পরিসংখ্যানের দিকে তাকান। সরকার এই বাজেটকে বলছে সিকিউরিটি ফার্স্ট বা সুরক্ষা প্রথম, ডিফেন্স ক্যাপিটাল আউটলে, অর্থাৎ নতুন অস্ত্র ও প্রযুক্তি কেনার বাজেট ১ লাফে প্রায় ২২% বাড়ানো হয়েছে। জিওপলিটিক্সের ভাষায় একে বলা হয় রিয়েলিজম। প্রতিবেশী রাষ্ট্র যখন সীমান্তে আগ্রাসী মনোভাব দেখাচ্ছে, তাতে এই ব্যয় বৃদ্ধি কোনো বিলাসিতা নয়, এটি ভারতের অস্তিত্ব রক্ষার প্রয়োজন। আমরা দুর্বল থাকার ঝুঁকি নিতে পারি না। কিন্তু অনেকের মনেই একটা স্বাভাবিক আশঙ্কা তৈরি হয়, এই বিশাল অর্থ কি তবে বিদেশি যুদ্ধ বিমান বা মিসাইল কিনতে দেশের বাইরে চলে যাবে? আমাদের ট্যাক্সের টাকায় কি বিদেশের অর্থনীতি চাঙ্গা হবে? উত্তরটা হলো না। এখানেই বাজেটের গভীরে একটা আনস্পোকেন ট্রুথ লুকিয়ে আছে। বাজেটের ফাইন প্রিন্ট বলছে এই ক্যাপিটাল বাজেটের ৭৫% অর্থ বাধ্যতামূলকভাবে দেশীয় উৎস থেকেই ব্যবহার করতে হবে। অর্থাৎ কি না, টাটা অ্যাডভান্সড সিস্টেমস, L&T কিংবা বেঙ্গালুরুর কোনো তরুণ ডিফেন্স স্টার্টআপের হাতেই এই কাজ তুলে দেওয়া হবে। অর্থাৎ কোটি কোটি টাকার কন্ট্রাক্ট ভারতেই থাকবে। সরকার হয়তো একে রাজনৈতিক ভাষায় আত্মনির্ভর ভারত বলতে চায়, কিন্তু একজন বিশ্লেষক হিসেবে আমি একে বলবো ইকোনমিক দুর্গ স্ট্র্যাটেজি, যেখানে রাষ্ট্রের পুঁজি বাইরে পাচার হচ্ছে না, বরং দেশের অর্থনীতির চাকাতেই নতুন গতি আনছে। কিন্তু প্রশ্ন একটা থাকে, শুধু কি লোহালক্কর আর বারুদ দিয়ে আধুনিক যুদ্ধ হয়? না, যুদ্ধক্ষেত্র এখন কিন্তু বদলে গেছে। আসুন ম্যাপের দিকে তাকাই। অনেকেই ভাবছেন আমাদের আসল যুদ্ধটা বুঝি পাকিস্তানের সাথে বা চীনের সাথে। ওরা তো চোখের সামনের শত্রু। আসল যুদ্ধটা চলছে এক অদৃশ্য ফ্রন্ট লাইনে, যার নাম সাপ্লাই চেন। এই বাজেটে ইন্ডিয়া
সেমিকন্ডাক্টর মিশন 2.0 এর জন্য হাজার হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং লিথিয়াম কোবাল্ট প্রসেসিং এ শুল্ক ছাড় দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই এই সিদ্ধান্তকে ঘিরে রাজনীতি উত্তাল। সমালোচকরা বলছেন এটা কর্পোরেট তোষণ, কারণ শিল্প বা স্বাস্থ্যের টাকা কেটে বড় বড় শিল্পপতিদের ভর্তুকি দেওয়া হচ্ছে শিল্প বানানোর জন্য। যুক্তিটা একদমই ফেলনা নয়। সাধারণ মানুষের মনে এই প্রশ্ন আসাটাই স্বাভাবিক যে হাইটেক কারখানায় গরিবের কি লাভ, মধ্যবিত্তের কি লাভ। কিন্তু ভূ রাজনীতির ব্রুটাল ট্রুথ হলো আধুনিক বিশ্বে সার্বভৌমত্ব আর শুধু বর্ডার দিয়ে মাপা হয় না, মাপা হয় সিলিকন চিপ দিয়ে। চীন যদি কাল মিসাইল গাইডেন্স সিস্টেমের কাঁচামাল আটকে দেয়, তবে আমাদের দেশীয় তেজস যুদ্ধ বিমান হাঙ্গারেই পড়ে থাকবে, সেটা ওড়ানোর ক্ষমতা কারোর থাকবে না। সরকার এখানে একটা লং টার্ম বেট খেলেছে। বাজেটের ভাষায় যাকে বলা হচ্ছে স্ট্র্যাটেজিক সভরেন্টি। লক্ষ্য করুন, এবার সরকার শুধু ফাইনাল প্রোডাক্ট বা চিপ কিনতে চাইছে না, সরকার জোর দিচ্ছে ইকুইপমেন্ট অ্যান্ড ম্যাটেরিয়ালস এর উপর। সহজ কথায়, আমরা এতদিন অন্যের খনি থেকে সোনা কিনছিলাম, আজ আমরা খনিটাই লিজ নিচ্ছি। সাপ্লাই চেনের একেবারে শেকড় থেকে নিয়ন্ত্রণ নেওয়া, এটা কোনো ব্যবসায়িক চাল নয়, এটি একটি ওয়ার স্ট্র্যাটেজি। তাই যারা একে শুধুই কর্পোরেট প্রেম ভাবছেন, তারা হয়তো দাবার বোর্ডের পুরো চালটা দেখতে পাচ্ছেন না। এটা অর্থনীতির লড়াই নয়, এটা অস্তিত্বের লড়াই। কিন্তু এতক্ষণ আমরা আকাশের সুরক্ষা বা মিসাইল নিয়ে কথা বললাম, শুনতে বেশ রোমাঞ্চকরও লাগলো। কিন্তু আচার্য চাণক্য তার অর্থশাস্ত্রে বলছেন, জনগণ যদি ক্ষুধার্ত থাকে তবে দুর্গের প্রাচীরও রাষ্ট্রকে বাঁচাতে পারে না। বাজেটের সবচেয়ে বেশি স্পর্শকাতর এবং বিতর্কিত অধ্যায়টি এখানেই। গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড মনরেগা বা 100 দিনের কাজের প্রকল্পে সরকার এক বিশাল কাঠামোগত পরিবর্তন এনেছে। নতুন স্কিমের নাম ভিভিজি রামজি, বিকশিত ভারত গ্যারেন্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন। এখানে একটি নতুন নিয়ম যুক্ত করা হয়েছে, যার নাম এগ্রিকালচারাল পজ। বিলটি বলছে বছরে 60 দিন, অর্থাৎ যখন জমিতে বীজ বোনা হবে বা ফসল কাটা হবে, তখন এই স্কিমে কোনো সরকারি কাজ দেওয়া হবে না। সরকারের পক্ষের যুক্তিটি কিন্তু বেশ জোরালো। চাষের মরশুমে কৃষকরা লেবার পান না, কারণ সবাই সরকারি কাজে ব্যস্ত থাকে। তাই এই 60 দিন কাজ বন্ধ রাখলে কৃষিকাজ বাঁচবে। অর্থনৈতিকভাবে দেখতে গেলে এটি একটি যৌক্তিক সিদ্ধান্তও মনে হতে পারে, কিন্তু মুদ্রার উল্টো পিঠটাও দেখতে হবে। এই সিদ্ধান্তটি গ্রামের সেই সব ভূমিহীন শ্রমিকদের জন্য বা কৃষকদের জন্য এক অস্তিত্বের সংকট। যখন সরকারি কাজের বিকল্প থাকবে না, তখন বড় জোতদার বা কৃষকরা যে মজুরি দেবেন শ্রমিককে সেটাই মেনে নিতে হবে। ভারতবর্ষের পপুলেশনের ভিত্তিতে এই সংখ্যাটা কিন্তু কম নয়। অর্থনীতির ভাষায় একে বলে লস অফ বার্গেনিং পাওয়ার বা দর কষাকষির ক্ষমতা হারিয়ে ফেলা। একদিকে আমরা আত্মনির্ভর ভারত গড়ার জন্য যুদ্ধ বিমান বানাচ্ছি, অন্যদিকে গ্রামের সবচেয়ে দুর্বল মানুষটির আয়ের নিরাপত্তা কেড়ে নিচ্ছি। এটা কি শুধুই স্মার্ট ইকোনমিক্স, নাকি এটি একটি সামাজিক অবিচার, যেখানে জিডিপি বাড়ানোর জন্য গরিবের স্বার্থকে বলি দেওয়া হচ্ছে? উত্তরটা কিন্তু সহজ নয়, উত্তরটা আপনারা দেবেন। তাহলে দিনের শেষে এই বাজেট 2026কে আমরা কিভাবে মূল্যায়ন করব? প্রথমত,
সুরক্ষার নিরিখে এই বাজেট 10-এ 10। দেশীয় ডিফেন্স ইন্ডাস্ট্রি এবং সেমিকন্ডাক্টর মিশনে জোর দেওয়া সময়ের প্রয়োজনে এক অনিবার্য এবং সঠিক সিদ্ধান্ত। রাষ্ট্র হিসেবে ভারত আজ অনেক বেশি শক্তিশালী। দ্বিতীয়ত, জনকল্যাণের নিরিখে এই বাজেট অত্যন্ত কঠোর। বিশেষ করে গ্রামীণ শ্রমিক এবং কৃষি গবেষণায় বাজেটের সংকোচন ভবিষ্যতের সুষম উন্নয়নের জন্য একটা বড় প্রশ্নচিহ্ন। সরকার পরোক্ষভাবে আপনাকে একটা বার্তা দিচ্ছে, দেশ বাঁচাতে হলে কৃচ্ছ সাধন করতে হবে। কিন্তু প্রশ্ন, এই কৃচ্ছ সাধনার ভার কি শুধু গরিব আর মধ্যবিত্তকেই বইতে হবে? বড়লোকদের কর্পোরেট ট্যাক্সের ছাড় আর গরিবের রোজগারে কোপ, এটা কি সত্যি 2047-এর বিকশিত ভারতের ব্লুপ্রিন্ট? আজ আমরা দেখলাম সীমান্তের সুরক্ষা, কিন্তু যুদ্ধটা সবসময় সীমান্তে হয় না, বাকিটা হয় আপনার পকেটে এবং আপনার ভবিষ্যতে। তাই এই সিরিজের বাকি দুটো এপিসোড মিস করার ঝুঁকি নেবেন না। পরের পর্বে আমরা হাত দেব ভারতের মানচিত্রের উপর। জানতে চান রাজ্যগুলোর অবস্থা কোথায় এই বাজেটের পর? 16তম ফিনান্স কমিশন কি দক্ষিণ ভারত বনাম উত্তর ভারতের এক অদৃশ্য দেওয়াল তুলে দিচ্ছে? সেই হিসেব আমরা মেলাবো। তাই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে রাখুন, কারণ ভিড়ের মধ্যে হারিয়ে না গিয়ে সিলেবাসের বাইরে জীবনকে নিজের চোখে দেখার নামই হলো সুদর্শন।